এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ ক্লাসে স্বাগতম। আমাদের অধ্যায়টি হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। এই অধ্যায় হতে আমরা গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ ব্যাখ্যা সহকারে আলোচনা করব। আমাদের প্রথম এমসিকিউটি হচ্ছে হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা। অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা। এই প্রশ্নের রিলেটেড আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিব। ব্যবসায়ের ভাষা বলা হয় হিসাব বিজ্ঞানকে। আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থল যদি দেশ বলা হয় বা সরাসরি দেশ উল্লেখ থাকে কয়েকটি, তখন আমরা ইতালি দাগাবো। আর যদি কোন শহরে বলা হয় তখন ভেনিস দাগাবো। এটাও ইতালির একটি শহর। হিসাব বিজ্ঞানের ইনপুট হচ্ছে লেনদেন, আর আউটপুট হচ্ছে অর্থাৎ ফলাফল হচ্ছে কি আর্থিক বিবরণী। হিসাব বিজ্ঞানের সর্বশেষ সংযোজন কোনটি? মানব সম্পদ হিসাব বিজ্ঞান। এখান থেকে আরেকটি প্রশ্ন আসতে পারে, আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস কত তারিখ? 10ই নভেম্বর। আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস 10ই নভেম্বর। দ্বিতীয় প্রশ্নটি, আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহ্য করার জন্য রচয়িত মান হলো গ্যাপ। আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহ্য করার রচয়িত মান হচ্ছে গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, সর্বজন স্বীকৃত নীতিমালা। আর যদি বলে যে আন্তর্জাতিক হিসাব মান, আন্তর্জাতিক রচয়িত হিসাব মান কোনটি? তখন হবে যে আইএএস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তাহলে সর্বজন স্বীকৃত যদি মান বলা হয় বা সর্বজন গ্রাহ্য করার জন্য আর্থিক বিবরণীর যে মান সেটি হচ্ছে কি গ্যাপ। আর আন্তর্জাতিক হিসাব মান যদি বলা হয় তখন হবে আইএএস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। অনেকে উত্তোলন শব্দটা দেখে কনফিউশনে পড়ে যাও। ব্যাংক জমাতিরিক্ত এটি একটি দায়, ব্যাংক থেকে জমার অতিরিক্ত উত্তোলন করা। তাহলে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, এটা উত্তোলনটা অনেক সময় কনফিউজ করার জন্য লাগিয়ে দেয় প্রশ্নের সাথে, লেনদেনের সাথে। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন মানে হচ্ছে ব্যাংক থেকে জমার চেয়ে বেশি উত্তোলন করা। তাহলে ব্যাংক জমাতিরিক্ত যে কথা, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন একই কথা। এটা হচ্ছে দায়, চলতি দায় এটা। হ্যাঁ, এবার আসো চতুর্থ। কোন শব্দ থেকে অ্যাকাউন্টিং শব্দের উৎপত্তি? কোন শব্দ হতে অ্যাকাউন্টিং শব্দের উৎপত্তি? এটা হচ্ছে ক্যালকুলি। ক্যালকুলি শব্দ হতে অ্যাকাউন্টিং শব্দের উৎপত্তি। আর এটা যদি আরেকটু ভিন্নভাবে প্রশ্নটা আসে, কোন ল্যাটিন শব্দ হতে অ্যাকাউন্টিং শব্দের উৎপত্তি? ল্যাটিন শব্দ যদি এরকম আলাদা করে দেয় তখন কম্পিউটার। কম্পিউটার শব্দ হতে, অর্থাৎ ল্যাটিন কম্পিউটার শব্দ হতে অ্যাকাউন্টিং শব্দটির উৎপত্তি। তাহলে যদি আলাদাভাবে বলা না থাকে এবং কম্পিউটার ওই অপশনটা না থাকে, ল্যাটিন যদি বলা না থাকে তখন উত্তর হবে ক্যালকুলি। আর ল্যাটিন শব্দ যদি আলাদাভাবে বলে দেয় তখন কম্পিউটার হচ্ছে উত্তর। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে কি? হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি, এটা এইভাবে বোর্ড পরীক্ষা আসছিল প্রশ্নটা, এটা নিয়ে একটু বিশদ আলোচনা করব। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। কিন্তু এখানে অপশনে এটা একটা বোর্ড কোয়েশ্চন, দুতরফা দাখিলা পদ্ধতি নেই, সেক্ষেত্রে আমাদের লেনদেন দাগাতে হবে। কিন্তু মূল উত্তর হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, এটা হচ্ছে সঠিক উত্তর। কিন্তু অপশনে নাই যেহেতু লেনদেন, কারণ লেনদেনের দুতরফা দাখিলা পদ্ধতির আবার মূল ভিত্তি হচ্ছে কি লেনদেনের জন্য। তো এটা কাছাকাছি। তো যদি দুতরফা দাখিলা পদ্ধতি অপশনে থাকতো এটা দাগাতাম, এটা নাই বিদায় আমরা লেনদেনটা দাগাইছি। এখন দেখো, এই দুইটা তথ্য একটু ভালোভাবে মনে রাখবো আমরা। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, আর দুতরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি হচ্ছে কি লেনদেন। হিসাব বিজ্ঞানের মূল্যবোধ সৃষ্টিতে, হিসাব বিজ্ঞান মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখে সুষ্ঠুভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে, নিয়মিতভাবে কর সরকারকে কর প্রদানের মাধ্যমে, মালিকের অধিক মুনাফা। এখানে 1 আর 2, সুষ্ঠুভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে, নিয়মিতভাবে সরকারকে কর প্রদানের মাধ্যমে। তাহলে 1 ও 2 হচ্ছে উত্তর।
হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞানের মুখ্য না বলে পরীক্ষা এভাবে বলতে পারে প্রধান উদ্দেশ্য। তাহলে মুখ্য বা প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। হিসাব তথ্যের ব্যবহারকারী, হিসাব তথ্যের ব্যবহারকারী দুই ধরনের, অভ্যন্তরীণ বাহ্যিক। সকল প্রকার ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করাটাই হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য। কিন্তু আমরা মনে করি যে না, হিসাব সংরক্ষণ বা গাণিতিক শুদ্ধতা যাচাই এটাই হচ্ছে কি হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য। এটা গৌণ বা প্রাথমিক উদ্দেশ্য, গৌণ বা প্রাথমিক উদ্দেশ্য, গৌণ বা প্রাথমিক উদ্দেশ্য। এটা কোনটা? হিসাব মানে লেনদেন লিপিবদ্ধ করা, শনাক্ত করা, গাণিতিক শুদ্ধতা যাচাই করা, এটা গৌণ বা প্রাথমিক উদ্দেশ্য। মূল উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য হচ্ছে কি, বা মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি হিসাব তথ্যের ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করা। ব্যয় নিয়ন্ত্রণ করে কি অর্জন করা যায়? আর্থিক সচ্ছলতা। কারণ ব্যয় যখন নিয়ন্ত্রণ করব তখন আমার আয়টা নিয়ন্ত্রিত হবে, অর্থাৎ আয়ের অংশটা খরচ কম হয়ে আয়ের অংশটা বেশি দেখাবে, সেখান থেকে আমার কি লাভ বেশি হবে। তো লাভ বেশি হওয়া মানে প্রতিষ্ঠানে আর্থিক সচ্ছলতা আসবে। তাহলে ব্যয় নিয়ন্ত্রণ করে কি অর্জন করা যায়? আর্থিক সচ্ছলতা অর্জন করা যায়। হিসাব তথ্যের ব্যবহারকারী হলো পাওনাদার, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, বিনিয়োগকারী। এখানে তিন প্রকারেরই কি ব্যবহারকারী হচ্ছে কি হিসাব তথ্যের ব্যবহার, তিনটাই পক্ষই হচ্ছে কি হিসাব তথ্যের ব্যবহারকারী। তাহলে উত্তর হচ্ছে ঘ। এবার আসো, হিসাব তথ্যের ব্যবহারকারী দুই প্রকার, এক হচ্ছে অভ্যন্তরীণ, দুই হচ্ছে কি বাহ্যিক। অভ্যন্তরীণগুলো কেমনে মনে রাখবো? দেখো, এক মালিকানা কারবারের মালিক, এক মালিকানা কারবারের মালিক, এক মালিকানা কারবারের মালিক হচ্ছে অভ্যন্তরীণ। আর যত নেতা আছে ব্যবসায়ী, নেতা মানে হচ্ছে যারা ডিসিশন মেকার, ম্যানেজার, সিইও, তারপর প্রধান ব্যবস্থাপক, প্রধান হিসাব রক্ষক, সারি ব্যবস্থাপক, নেতা বলতে যারা সিদ্ধান্ত নিতে পারে তারা সবাই অভ্যন্তরীণ। তাহলে প্রধান ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, সারি ব্যবস্থাপক, সিইও, এই ধরনের যারা আছে সবাই অভ্যন্তরীণ। এবং এক মালিকানা মালিকদের মধ্যে শুধু এক মালিকানা কারবারের মালিক অভ্যন্তরীণ। আর যত মালিক আছে যেমন অংশীদারির মালিক, তারপর যৌথ মূলধনির মালিক, যৌথ মূলধনী কোম্পানির মালিক, এরা সবাই বা শেয়ার হোল্ডার, এরা সবাই কি বাহ্যিক। তাহলে যত প্রকার মালিক আছে তার মধ্যে শুধু এক মালিকানা কারবারের মালিক অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর যত মালিক আছে এক মালিকানা বাদে সবাই হচ্ছে কি বাহ্যিক ব্যবহারকারী। আর প্রতিষ্ঠানের যত নেতা আছে সবাই হচ্ছে অভ্যন্তরীণ। আর সারি ব্যবস্থাপক মানে কি, এরা আবার সারি পরে বসে থাকে না, এরা হচ্ছে একই লাইনে, এদের ক্ষমতা একই থাকে, যে কোনো একটা বিভাগের তারা প্রধান। ধরো প্রতিষ্ঠানের 4টা বিভাগ আছে, ক্রয়, বিক্রয়, তারপর হচ্ছে উৎপাদন। হ্যাঁ, তাহলে এই আরেকটা হিসাব বিভাগ আছে, মনে করো 4টা বিভাগের 4জন প্রধান, তাদের ক্ষমতা 4টা বিভাগের জন্য আলাদা আলাদা, তাদের ক্ষমতা এক একটা বিভাগকে নিয়ন্ত্রণ করা, সবাই একই রুতে অবস্থান করে। তো এই জন্য এদেরকে বলা হয় সারি ব্যবস্থাপক। এরা আবার সারি পরে না মেয়েদের মতো, ঠিক আছে। অংশীদারি, যৌথ মূলধনী। তো এই অভ্যন্তরীণ তো মনে রাখতে পারবো আমরা। বাহ্যিকগুলো মনে রাখার জন্য একটা ইংরেজি ওয়ার্ড দিচ্ছি, স্লাইস জিপি। স্লাইস জিপি। এস দিয়ে হচ্ছে শেয়ার হোল্ডার, এল দিয়ে ল্যান্ডার্স মানে ঋণ প্রদানকারী, আই দিয়ে ইনভেস্টর, ক্রি দিয়ে ক্রেডিটর্স মানে পাওনাদার বৃন্দ, ই দিয়ে এমপ্লয়ি মানে কর্মচারী, জি দিয়ে গভর্নমেন্ট, পি দিয়ে পাবলিক মানে ভোক্তা। তারপর আরও অন্যান্য, এখানে আরও কিছু আছে অন্যান্য আগ্রহী ব্যক্তিবর্গ, আগ্রহী ব্যক্তি মানে কি জানো? তোমার পরীক্ষা কেমন হয়েছে এটা তোমার মা বাবার চেয়ে জানার বেশি আগ্রহ থাকে তোমার পাশের বাসার আন্টির, উনি হচ্ছে আগ্রহী ব্যক্তি। তাহলে এই ধরনের প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত নাই, কিন্তু ওর সবসময় প্রতিষ্ঠানের লাভ লস সম্পর্কে জানার আগ্রহ, কিন্তু ওর ওই প্রতিষ্ঠানের সাথে কোনো কি নাই, মানে এটার সাথে কোনো সম্পৃক্ততা নাই, তারপরও ওর জানার আগ্রহ, এটা হচ্ছে আগ্রহী ব্যক্তি। গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হ্যাঁ,
এই ধরনের ব্যক্তিরাই হচ্ছে কি বাহ্যিক ব্যবহারকারী। তাহলে এই একটা শব্দ দিয়ে এবং অন্যান্য কয়েকটা বললাম, তাহলে মালিকদের মধ্যে এক মালিকানা কারবারের মালিক অভ্যন্তরীণ, আর যত মালিক আছে বাহ্যিক। আর এই শব্দ দিয়ে বাহ্যিক এবং অন্যান্য কয়েকটাতে বলে দিলাম। আর এখানে প্রধান ব্যবস্থাপক বা প্রধান হিসাবরক্ষক, প্রধান নিরীক্ষক। আর এখানে যদি আসে বহিনিরীক্ষক, এখানে হচ্ছে আন্তঃনিরীক্ষক। তাহলে আবার বলতেছে এক মালিকানা কারবারের মালিক, সকল ধরনের ব্যবস্থাপক, সারি ব্যবস্থাপক, প্রধান হিসাবরক্ষক, আন্তঃনিরীক্ষক, শাখা ব্যবস্থাপক, সিইউ, সবাই হচ্ছে কি সুপারভাইজার, অর্থাৎ কর্মচারী বাদে আর বাকি যত নেতা আছে যারা যে কোনো একটা প্রতিষ্ঠান বা যে কোনো একটা বিভাগ লিড করে তারা হচ্ছে কি অভ্যন্তরীণ। আর এক মালিকানা কারবার বাদে আর যত মালিক আছে সবাই বাহ্যিক। এবং এই শব্দ দ্বারা মনে রাখতে পারবো। পাশাপাশি এখানে অন্যান্য আগ্রহী ব্যক্তি, গবেষক, বহিনিরীক্ষক, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এরা হচ্ছে কি বাহ্যিক ব্যবহারকারী। তাহলে সরকার কোন ধরনের ব্যবহারকারী যদি বলে সরকার, তাহলে সরকারও কি বাহ্যিক ব্যবহারকারী। যদি বলে যে কর কর্তৃপক্ষ কোন ধরনের ব্যবহারকারী, তারাও বাহ্যিক। কর কারা নেই? সরকারি নেই, এনবিআরই কর নেই, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এরাই কর নেই। এরা প্রতিষ্ঠানের ডাটাগুলো যাচাই বাছাই করে প্রকৃত লাভ লস অনুযায়ী কর দিচ্ছে কিনা এটা যাচাই করবে। এই জন্য হিসাব তত্ত্ব কর কর্তৃপক্ষ বা সরকারি কর্তৃপক্ষ হিসাব তত্ত্বগুলো যাচাই করে বা দেখে। এই জন্য সরকার বা কর কর্তৃপক্ষ কি বাহ্যিক ব্যবহারকারী। এবার আসো হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ, এটা তো গেল, এখানে তিনোটা তো পাইলাম, আরেকটা দিচ্ছে এখানে দেখো, হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী। এই দেখো একটু আগে বললাম ইনভেস্টর, সরকার, কর কর্তৃপক্ষ, হ্যাঁ, এগুলো হচ্ছে বাহ্যিক। তাহলে ব্যবস্থাপনা মানে ম্যানেজার, তারা হচ্ছে কি অভ্যন্তরীণ। তাহলে ওইখান থেকে চলে আসছে কোনটি অনগদ লেনদেন, এখানে অবচয় হচ্ছে অনগদ লেনদেন। আর ধারে বিলের মাধ্যমে, এটাও ধারে, চেক আর নগদ প্রায় সেম, হ্যাঁ, তাহলে অনগদ লেনদেন হচ্ছে অবচয়। তাহলে আরও কয়েকটি অনগদ লেনদেন, সুনামের অবলোপন, হ্যাঁ, ইজারা সম্পত্তির অবলোপন, নগদ বাট্টা। অনেকে নগদ শব্দ মানে মনে করে যে নগদ লেনদেন, না, নগদ বাট্টা অনগদ লেনদেন। আজকে থেকে মনে রাখবা, নগদ বাট্টা কি লেনদেন, নগদ বাট্টা অনগদ লেনদেন, কিন্তু নগদান বইতে আসে। আমরা এতদিন এসএসসি থেকে একটা বিষয় শিখে আসছি যেটা নিয়ে কনফিউশন আছে। কীরকম? নগদান বইতে শুধু নগদ লেনদেন লিপিবদ্ধ হয় না স্যার, আজকে থেকে মনে রাখবেন নগদান বইতে একটা অনগদ লেনদেন বসে, সেটা হচ্ছে নগদ বাট্টা। তো নগদ বাট্টা আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা আর একটা হচ্ছে কি প্রদত্ত বাট্টা। তাহলে নগদ বাট্টা অনগদ লেনদেন দুইটা, একটা প্রাপ্ত বাট্টা একটা প্রদত্ত বাট্টা। একটা ডেবিটে বসে একটা ক্রেডিটে বসে। ক্রেডিটে বসে যে এটা প্রাপ্ত বাট্টা, ডেবিটে বসে যে এটা কি প্রদত্ত বাট্টা, কিন্তু এগুলো কি অনগদ লেনদেন, তারপরও নগদান বইতে বসে। তাহলে আজকে থেকে মনে রাখবা নগদান বইতে একটা অনগদ লেনদেন বসে, সেটা নগদ বাট্টা। দেখো নগদ বাট্টা কেমনে অনগদ, ধরো আমি তোমার কাছ থেকে 20,000 টাকা পাই, তুমি আমাকে 18,000 টাকা দিছো, তার মানে 2,000 টাকার এখানে আমি যে তোমাকে বাট্টা দিলাম এটার কোনো ট্রানজ্যাকশানই হয়নি, ক্যাশ ট্রানজ্যাকশন হয়নি, নাকি লেনদেনটা এইভাবে হয়েছে, তুমি আমাকে আগে 20টা 1,000 টাকার নোট দিয়ে দিছো, তারপর আমি তোমাকে 2টা নোট ফেরত দিছি, এরকম ঘটনা ঘটছে? নাকি তুমি দেওয়ার সময় আমাকে 18,000 টাকা দিছো, 18,000-ই দিছো, 2,000-এর ক্যাশ কোনো ট্রানজ্যাকশন হয়নি, সেজন্য নগদ বাট্টা অনগদ লেনদেন। লেনদেনের কাঠামোগত পরিবর্তন, একটা বিষয় এখানে তোমাদেরকে একটু আলোচনা করে দিই। হিসাব সমীকরণে প্রতিটা লেনদেন, এই যে প্রতিটা লেনদেন এইরকম দুইটা উপাদানে প্রভাব বিস্তার করবে, বা একটা উপাদানে দুইবার প্রভাব বিস্তার করবে, এ সমান এল প্লাস ওই মৌলিক হিসাব সমীকরণ। তাহলে এইখানে দুই ধরনের পরিবর্তন হয় এই সমীকরণটাতে, একটা হচ্ছে গুণ বা কাঠামোগত, একটা হচ্ছে কি নিট বা পরিমাণগত। গুণ বা কাঠামোগত কীরকম? গুণ বা কাঠামোগত হচ্ছে সমানের এক পাশে, আর নিট বা পরিমাণ হচ্ছে সমানের দুই পাশে। উদাহরণ দিচ্ছি, গুণ মানে হচ্ছে গাছের ওই যে কাঠে যখন ঘুন পোকা কাঠটা নষ্ট করে, দেখবে যে এক পাশ থেকে ঢুকে নষ্ট করে অন্য পাশ দিয়ে পোকাটা বের হয়ে যায়। তাহলে গুণ মানে হচ্ছে এক পাশে, সমানের এক পাশে। এই যে এখানে একটা সমান আছে না, এই সমানের যে কোনো এক পাশে। একটা উদাহরণ দিই, পণ্য উত্তোলন, পণ্য
উত্তোলন, পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন 2000 টাকা। পণ্য উত্তোলনের জাবেদা কি? উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। তো উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে যায়, আর ক্রয় বাড়লে ডেবিট, ব্যয় বাড়লে ডেবিট। আর ক্রয় কখন কমে যায়? আমি কিনে আনছি যে বেচার জন্য, এখান থেকে যদি আমি নিজে ভোগের জন্য নিয়ে যাই তাহলে ব্যয় কমে যাবে, ক্রয় নামক খরচ কমে যাবে, খরচ কমলে মালিকানা সত্ত্ব বাড়ে। তাহলে দেখো না, এটা এখানে যদি আমি এইভাবে লিখি, একবার উই মাইনাস আর একবার উই কি প্লাস, তাহলে এটা সমানের যে কোনো এক পাশে না পরিবর্তনটা, সমানের যে কোনো এক পাশে না। অনেকে মনে করবে স্যার শুধু কি একটা উপাদানে দুইবার হলে হবে? না, এই একটা উপাদানে দুইবার হইতে পারবে, অথবা একবার এলে আরেকবার উইতেও হতে পারবে, অথবা দুইবারই এতে হতে পারবে। যেমন আরেকটু উদাহরণ দিচ্ছি, দেনাদারের কাছ থেকে 3000 টাকা পাওয়া গেল। দেনাদারের কাছ থেকে যদি পাওয়া যায়, দেনাদারের কাছ থেকে পাওয়া গেলে নগদ বাড়বে না? নগদ মানে অ্যাসেট প্লাস, হ্যাঁ, আর প্রাপ্য হিসাব কমে যাবে না? প্রাপ্য হিসাব অ্যাসেট মাইনাস। তাহলে দেখো না, একবার অ্যাসেট প্লাস হচ্ছে আর একবার অ্যাসেট মাইনাস হচ্ছে, এটাও সমানের যে কোনো এক পাশে দুইবার। তাহলে এটাও কি গুণ বা কাঠামোগত, এটাও গুণ বা কাঠামোগত। এখন দেখো স্যার এল এবং উইতে হলেও কি গুণ বা কাঠামোগত হবে? হবে। আমার একটাতে হচ্ছে কিনা এটা ফ্যাক্ট না, সমানের এক পাশে কিনা, দুইটাতে হোক বা একটাতে দুইবার হোক, সমানের এক পাশে দুইবার হচ্ছে কিনা এটা হচ্ছে ফ্যাক্টর। যেমন দেখো এখানে আরেকটা আমি এক্সাম্পল দেখাচ্ছি, যেমন ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয় 5000 টাকা, তাহলে ধারে কিনলে এল প্লাস, তারপর উই কি মাইনাস না? তাহলে সমানের এদিকে একবার এদিকে একবার, এইটাও এক পাশে না? তাহলে উইতেও দুইবার হতে পারবে, অথবা এল একবার উইতে একবার, অথবা এতে দুইবার। সমানের যে কোনো এক পাশে কিনা এটা দেখতে হচ্ছে যে একটা উপাদানে দুইবার বা একটা উপাদানে একবার একবার করে দুইবার, এরকম এটা চিন্তা করার দরকার নেই। এক পাশে একটাতে দুইবার হতে পারবে, অথবা দুইটা মিলে এক পাশে একবার একবার করে দুইবার, অথবা এতে দুইবার। তখন এগুলো কি এক পাশে হলে যে কোনো এক পাশে গুণ বা কাঠামোগত পরিবর্তন। আর নিট বা পরিমাণগত পরিবর্তন হচ্ছে সমানের উভয় পাশে পরিবর্তন হবে। যেমন নগদে বিক্রয়, নগদে বিক্রয় করলে জাবেদা কি? নগদান ডেবিট, আর বিক্রয় ক্রেডিট না স্যার? বিক্রয় ক্রেডিট না? এ প্লাস উই কি প্লাস। তাহলে মনে করো 10,000 টাকা, তাহলে এ বাড়ছে আর একবার উই বাড়ছে 10,000। তাহলে সমানের দেখো এদিকে একবার এদিকে একবার, উভয় পাশে দুই পাশে, তখন সেটা নিট বা পরিমাণগত পরিবর্তন। এটাই হচ্ছে মূল কনসেপ্টটা। এখন এখানে কি কি আছে দেখি, লেনদেনের কাঠামোগত পরিবর্তন হবে। কাঠামোগত মানে কি? গুণ বা কাঠামোগত এক পাশে। তাহলে পণ্যদ্রব্য ক্রয় করলে, পণ্যদ্রব্য ক্রয় করলে, আচ্ছা পণ্যদ্রব্য ক্রয় করলে জমি ক্রয় করলে, জমি দেখো জমি ক্রয় করলে কি হয়, দেখো জমি ক্রয় করলে জমি বেড়ে যায়, জমি ডেবিট, তাহলে নগদান কি হবে? ক্রেডিট। এটা এ প্লাস এ মাইনাস। তাহলে দেখি বহিমূল্যে যন্ত্রপাতি বিক্রয় করা হলে, বহিমূল্যে যন্ত্রপাতি বিক্রয় করা হলে, তাহলে যন্ত্রপাতি যখন বিক্রয় করব এটা জাবেদা দেখি, তাহলে নগদান কি হবে? ডেবিট হবে, যন্ত্রপাতি কি হবে? ক্রেডিট হবে। তাহলে এ প্লাস এ মাইনাস। আর পণ্যদ্রব্য ক্রয় করা হলে, পণ্যদ্রব্য ক্রয় করলে এটা কি? ক্রয় ডেবিট, আর নগদান ক্রেডিট। তাইলে উই কি হবে? উই মাইনাস, আর নগদান ক্রেডিটটা হচ্ছে কি? এ মাইনাস। যদি ধারে হতো তাহলে প্রদেয় হিসাব হতো, তখন হতো যে এল প্লাস হতো, তো তখন কিন্তু উভয় পাশে হইতো সমানের, এ সমান এল প্লাস উই, এল আর উই, তখন এটা কাঠামোগত কি হইতো? পরিবর্তন হইতো। কিন্তু আজকের এইটা হচ্ছে কি? নিট বা পরিমাণগত উভয় পাশে পরিবর্তন, একবার এতে আর একবার উইতে। এতে দেখো ক্রয় ডেবিট, উই কমতেছে, মালিকানা সত্ত্ব, আর নগদ টাকা কমে যাচ্ছে। দাঁড়ে হলে তখন এটাও কাঠামোগত হইতো, ঠিক আছে? তাহলে আজকে এই যে এখানে দুইটা একই দিকে, এখানেও দুইটা একই দিকে,
তাইলে 2 আর 3 হচ্ছে উত্তর, 2 আর 3 হচ্ছে কি উত্তর, 2 আর 3 উত্তর। হ্যাঁ এইটাও স্যার, এইটাও উত্তর হইতো কখন জানো? পণ্যদ্রব্য যদি ধারে কিনতো, ধারে কিনলে যাবে কি ক্রয় ডেবিট উই মাইনাস, আর প্রদেয় হিসাব কি প্রদেয় হিসাব ক্রেডিট এল প্লাস। তখন দেখো না সমানের এইটাও উভয় পাশে এক পাশে দুইবার, এই যে এক পাশে দুইবার, তখন এইটাও কি ধারে শব্দ উল্লেখ থাকলে উত্তর 3টা হয়ে যেত, এটাও গুণ বা কাঠামোগত হয়ে যেত। তাহলে জাবেদা থেকে সমীকরণে যদি উভয় পাশে সমানের উভয় পাশে পরিবর্তন হয় তখন গুণ বা কাঠামোগত, আর সমানের এক পাশে একবার অন্য পাশে একবার তখন নিট বা পরিমাণগত। তাহলে এটা হচ্ছে আজকে যেহেতু ধারে নাই, এটা নিট বা পরিমাণগত, আর এটা কাঠামো, এটাও কাঠামো। ঠিক আছে, তাহলে আজকের উত্তর হচ্ছে 2 আর 3। লেনদেনের উৎস কি ঘটনা, লেনদেনের উৎস হচ্ছে কি ঘটনা। ডেবিট নোট উল্লেখ থাকে, ডেবিট নোট এ উল্লেখ থাকে পণ্যের পরিমাণ, পণ্যের দর, কারবারি বাট্টা, 3টাই উল্লেখ থাকে। চালান কে প্রস্তুত করে? বিক্রেতা। চালান, তাহলে বিক্রেতা এটা গেল। তাহলে এখানে আরেকটা ডাটা জেনে নিবা, চালান প্রস্তুত করা হয় ধারে ক্রয় বিক্রয়ের জন্য। ধারে কি? ধারে ক্রয় বিক্রয়ের জন্য, ধারে ক্রয় বিক্রয়ের জন্য চালান প্রস্তুত করা হয়। ধারে ক্রয় বিক্রয়ের জন্য কি চালান প্রস্তুত করা হয়। আকিবের নিকট নগদে মাল বিক্রয় 25,000, এই লেনদেনটির জন্য ব্যবহৃত প্রামাণ্য দলিল। হ্যাঁ নগদে যদি হয়, নগদে ক্রয় বিক্রয়ের জন্য ক্যাশ মেমো অথবা ভাউচার। হ্যাঁ আয় হলে ভাউচার হচ্ছে 2 প্রকার, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। ব্যয়ের জন্য ডেবিট ভাউচার, আয়ের জন্য ক্রেডিট ভাউচার। আর ক্যাশ মেমো হচ্ছে নগদে ক্রয় বিক্রয়ের জন্য। ধারে ক্রয় বিক্রয়ের জন্য চালান, নগদে ক্রয় বিক্রয়ের জন্য ক্যাশ মেমো, আর ভাউচারটাও আয় ব্যয়ের জন্য। তবে ক্রেডিট ভাউচার আয়ের জন্য, ডেবিট ভাউচার ব্যয়ের জন্য। ক্যাশ মেমো 3 প্রস্থে তৈরি করা হয়। কয় প্রস্থে? 3 প্রস্থে। প্রস্থে মানে পৃষ্ঠা। মনে করো তোমরা যখন কোনো কিছু কিনতে যাও, বেশি যখন কিনো তখন তোমাদেরকে একটা এরকম ক্যাশ মেমো দেয়। ক্যাশ মেমোতে দেখবে যে নিচে 2টা কার্বন কপি আছে, একটা তোমাকে দিয়ে দেয়, আর নিচে যে কার্বন কপিগুলো আছে একটা প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগে আর একটা প্রতিষ্ঠানের হিসাব বিভাগে সংরক্ষণ করে রাখে ভবিষ্যতের জন্য। তাহলে ক্যাশ মেমো 3 পৃষ্ঠায় বা প্রস্থে, প্রস্থের পারিভাষিক শব্দ হচ্ছে অ্যাকাউন্টিংয়ে পৃষ্ঠা, 3 পৃষ্ঠায় তৈরি করা হয়। মূল কপি কি ক্রেতাকে দিয়ে দেওয়া হয়, কার্বন কপিগুলোর একটি প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগে, অন্যটি প্রতিষ্ঠানের হিসাব বিভাগে। তাহলে 1 এবং 3 উত্তর। দেখো বিক্রয় ফেরত লিপিবদ্ধ করার জন্য যে দলিল ব্যবহার করা হয়, বিক্রয় ফেরতে হচ্ছে, বিক্রয় ফেরত হচ্ছে এটা কি ক্রেডিট নোট, আর ক্রয় ফেরতের জন্য হচ্ছে কি ডেবিট নোট। তাহলে ক্রয় ফেরত, ক্রয় ফেরতের জন্য ডেবিট নোট, বিক্রয় ফেরতের জন্য কি ক্রেডিট নোট। ক্রয় ফেরতের জন্য ডেবিট নোট, বিক্রয় ফেরতের জন্য কি ক্রেডিট নোট। 2023 সালের 1 জানুয়ারি মিস্টার ফাহিম নগদ 3 লক্ষ টাকা, পণ্যদ্রব্য 1 লক্ষ টাকা, 60,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করে। 60,000 টাকা ঋণ গ্রহণ করা হিসাব সমীকরণে কোন উপাদান প্রভাবিত হবে? 60,000 টাকা ঋণ, ঋণ গ্রহণ করলে এটা নগদে আসবে না, কারবারে নগদান ডেবিট, তাহলে এ প্লাস নগদান ডেবিট। হ্যাঁ তারপর ঋণটা দায়, ঋণ ক্রেডিট, তাহলে এল প্লাস। হ্যাঁ তাহলে এখানে এও এল, এও এল কি হবে? প্রভাবিত হবে, এও এল প্রভাবিত হবে। মিস্টার ফাহিমের মূলধন কত টাকা? মিস্টার ফাহিমের মূলধন হচ্ছে, দেখো মিস্টার ফাহিমের মূলধন নগদ 3 লাখ, পণ্যদ্রব্য 1 লক্ষ, তাহলে 3 লক্ষ যোগ 1 লক্ষ, তাহলে 4 লক্ষ, 4 লক্ষ। 60,000 টাকা যেটা ঋণ, এটা যদি একবার যোগ করো আর একবার বিয়োগ করতে হবে, কিন্তু অনেক বইতে যোগও করে না, ঋণটা বিয়োগও করে না। তাহলে একই কথা, 4 লক্ষের সাথে 60 যোগ করলে আবার 60 বিয়োগ করলে 4 লক্ষই আসবে, তাহলে 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা। কোনটি বিপরীত সম্পদ? এখানে কয়েকটি টপিক আমি বিশদভাবে কেন আলোচনা করতেছি, এমসিকিউ হুবহু কমন আসে না।
টাইপ আমি যে আলোচনা করতেছি এখান থেকে এই চারটা থেকে যে চারটা আসবে চারোটা এই আলোচনা থেকে কমন আসবে ইনশাল্লাহ। কোনটি বিপরীত সময় সেজন্য একটু ধৈর্য সহকারে দেখতে হবে। এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার দিব, প্রত্যেকটা 7টা চ্যাপ্টারে রেডি আছে। আজকে রাতের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার এক্সাম হলে যাওয়ার আগে দেখে ফেলবা তোমরা। কোনটি বিপরীত সম্পদ, কোনটি বিপরীত সম্পদ। এখানে বিপরীত সম্পদ বোঝার আগে দেখো বিএফ এবং কি জিএফ, অর্থাৎ প্রত্যেকটি ছেলের একটা একটা কি, বেশিরভাগ ছেলেদের একটা একটা গার্লফ্রেন্ড আছে। অর্থাৎ এটা যদি ছেলে হয় এটা মেয়ে, বিপরীত লিঙ্গ। ঠিক হিসাব বিজ্ঞানও এরকম গার্লফ্রেন্ড আছে। এই যে কোনটি বিপরীত সম্পদ, হিসাব বিজ্ঞানে হিসাব আধুনিক পদ্ধতিতে কয় প্রকার? 5 প্রকার না? 5 প্রকার না হিসাব? কি 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 একটু দেখো। হিসাব 5 প্রকার। কয় প্রকার? প্রকার আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। তাহলে আয়টা হচ্ছে ক্রেডিট, ব্যয়টা হচ্ছে ডেবিট, সম্পদ হচ্ছে ডেবিট, দায়টা হচ্ছে ক্রেডিট, মালিকানা সত্ত্ব হচ্ছে ক্রেডিট। তাহলে এগুলার যদি উদাহরণ দিয়ে একটা একটা, এটা বিক্রয় দিতে পারো তোমরা, হ্যাঁ, এটা ক্রয় দিতে পারো। সম্পদের দিতে পারো যে আসবাবপত্র, আসবাবপত্র। দায় হচ্ছে পাওনাদার দিতে পারো। আর এটা মূলধন দিতে পারো। মালিকানা সত্ত্বের প্রধান উদাহরণ হচ্ছে কি মূলধন। ছেলে মেয়েদের যেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে, ঠিক অ্যাকাউন্টিংয়ের এই 5 প্রকারের হিসাবেরও 5টা গার্লফ্রেন্ড আছে। ঠিক আছে, এই 5, এটা বিপরীত হিসাবও কি 5 প্রকার। এটার কি কি লাগানো থাকবে জানো? বিপরীত আয়, বিপরীত ব্যয়, বিপরীত সম্পদ, বিপরীত দায়, বিপরীত মালিকানা সত্ত্ব। মালিকানা একটু যখন স্মার্ট হয় দেখবে যে বিয়ের পরে একটু যদি অফিসার র্যাঙ্কের হয়, ওই মেয়েটার নাম ছেলেটার নামে হয়। ধরো আমার নাম ফয়সাল, এখানে কি লাগাই দেয়? মিসেস ফয়সাল, মানে আমার ওয়াইফের নাম আর ওর নামে রাখবো না, মিসেস ফয়সাল। বা তোমার নাম করিম, তোমার বউয়ের নাম হয়ে যাবে মিসেস করিম। ঠিক এখানেও হিসাবের যে 5টা প্রকারভেদ আছে, এদের নামগুলো ওদের নামে হয়ে যাবে, শুধু বিপরীত। মিসেসটা লাগাইছি যে বিপরীত, মিসেস। ঠিক আছে, এই যে বিপরীত হওয়ার জন্য, বউ হওয়ার জন্য বা গার্লফ্রেন্ড হওয়ার জন্য এখানে 2টা বৈশিষ্ট্য লাগবে। মানে আয়ের বিপরীত আয় হওয়ার জন্য 2টা বৈশিষ্ট্য লাগবে। সবগুলার 2টা করে বৈশিষ্ট্য লাগবে। 1 নাম্বার হচ্ছে কথা শুনবে না। কি? কথা শুনবে না, 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার হচ্ছে টাকা খরচ করবে, টাকা খরচ করবে। 1 নাম্বার কথা শুনবে না মানে কি? কথা শুনবে না মানে এ ক্রেডিটে হলে এ ডেবিটে, এ ডেবিটে হলে এ ক্রেডিটে, এ ডেবিটে হলে এ কি ক্রেডিটে, এ ক্রেডিটে এ ডেবিটে, এ ক্রেডিটে এ কি ডেবিটে। অর্থাৎ এইগুলা বিক্রয় যেদিকে বসবে তার বিপরীত পাশে বসবে যে তার ওই যে ওয়াইফ বা গার্লফ্রেন্ডটা। ঠিক আছে, ঠিক এখানে কথা শুনবে না উল্টা পাশে বসবে। আর টাকা খরচ করবে মানে, কথা শুনবে না মানে বিপরীত পাশে বসবে। কথা শুনবে না খরচ, টাকা খরচ করবে মানে কি এখান থেকে বাদ যাবে। যেমন দেখো বিক্রয়, এটার উদাহরণ হচ্ছে বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা। বিক্রয় কি? বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা। তাহলে দেখো না তুমি, বিক্রয় ক্রেডিটে বসে, বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা ডেবিটে বসে, এবং আর্থিক বিবরণীতে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা বিক্রয় থেকে আমরা বাদ দিই। তাহলে 2টা বৈশিষ্ট্য মিলতেছে। এই জন্য বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টাকে বলবো যে আজকে থেকে এটাকে আয় বলা, ব্যয় বলা যাবে না, এগুলোকে কি বলবো? বিপরীত আয়। ঠিক এখানে কি ব্যয়, ক্রয়, ক্রয় ডেবিট না, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা ক্রেডিটে বসে, ক্রয় থেকে এগুলো বাদ যায়। তাহলে 2টা বৈশিষ্ট্য মিলতেছে। তাহলে আজকে থেকে ক্রয় ফেরত, ক্রয় বাট্টাকে বিপরীত ব্যয় বলবো। সম্পদ ডেবিট, আসবাবপত্র, কিন্তু বিপরীত সম্পদ ক্রেডিট। যেমন পুঞ্জীভূত অবচয়, এটা ক্রেডিটে বসে আসবাবপত্র থেকে বাদ যায়। এবার আসো অবচয়, স্যার ব্যয় হবে নাকি বিপরীত সম্পদ হবে? অবচয় একটা বৈশিষ্ট্য মিলে যে অবচয় আসবাবপত্র থেকে বাদ যায়, কিন্তু আসবাবপত্র যেমন ডেবিট, অবচয়টাও ডেবিট।
তাহলে দুইটা বৈশিষ্ট্য না মিললে এটাকে বিপরীত ওই হিসাব বা বিপরীত গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বলা যাবে না। দুইটা বৈশিষ্ট্য মিলতে হবে, কি কি? বিপরীত পাশে বসবে এবং বিয়োগ যাবে। তা অবচয়টা শুধু বিয়োগ যাচ্ছে, বিপরীত পাশে বসতেছে না, তাহলে অবচয়কে বিপরীত হিসাব বলা যাবে না, শুধু ব্যয় বলতে হবে। কিন্তু পুঞ্জীভূত অবচয় ক্রেডিটে বসে, তাহলে আসবাবপত্র ডেবিটে এবং আসবাবপত্র থেকে বাদ যায়। তাহলে দুইটা বৈশিষ্ট্য থাকলে সেই কি প্রকৃত গার্লফ্রেন্ড। দায় পাওনাদার ক্রেডিট, বিপরীত দায় হচ্ছে কি পাওনাদারের বাট্টা সঞ্চিতি। সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট, এটা পাওনাদার থেকে বাদ যায়। পাওনাদার ক্রেডিটে, পাওনাদারের বাট্টা সঞ্চিতি বসে ডেবিটে, তাহলে এটা বিপরীত দায় এবং পাওনাদার থেকে সেটা বাদ যায়। দুইটা বৈশিষ্ট্য মিলতেছে। মূলধন ক্রেডিট, তাহলে উত্তোলন, উত্তোলন বিপরীত মালিকানা সত্ত্ব, উত্তোলন ডেবিটে বসে, তাহলে মূলধন থেকে উত্তোলন বাদ যায়। মূলধন বসে ক্রেডিটে, উত্তোলন বসে ডেবিটে, বিপরীত পাশে বসছে এবং মূলধনের টাকা খরচ করে ফেলে। অর্থাৎ মূলধন 1 লক্ষ থাকলে এখান থেকে 20,000 যদি উত্তোলন থাকে সেটা বাদ যায়। তাহলে দুইটা বৈশিষ্ট্য মিলতেছে, ঠিক আছে? তাহলে কোনটি বিপরীত সম্পদ? পুঞ্জীভূত অবচয়। একটু আগে বললাম অবচয় দিয়ে কনফিউজ করতে পারে। অবচয় একটা বৈশিষ্ট্য মিলেছে, একটা বৈশিষ্ট্য মিললে সে গার্লফ্রেন্ড না, সে হচ্ছে অন্য কিছু। প্রতিটি লেনদেন 2 বা ততোধিক হিসাবকে প্রভাবিত করে। এই নিয়মটি নিচের কোন হিসাবের ধারণা অনুযায়ী? এটা হচ্ছে দ্বৈত সত্তা, দুতরফা দাখিলা পদ্ধতির। প্রদেয় হিসাব পরিশোধ করলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়ে আমরা দেখি। প্রদেয় হিসাব মানে কি জানেন স্যার? পাওনাদার, পাওনাদারকে পরিশোধ, পাওনাদারকে কি পরিশোধ। তাহলে পাওনাদারকে প্রদান করলে, পাওনাদারকে পরিশোধ করলে পাওনাদার কমে যাবে না? পাওনাদার বা প্রদেয় হিসাব কমে যাবে না? প্রদেয় হিসাব বাড়লে যদি ক্রেডিট হয়, পরিশোধ করলে সে কমে গেলে ডেবিট হবে, তাহলে L মাইনাস। আর নগদে বা ব্যাংকে পরিশোধ করতে হবে, নগদান হিসাব ক্রেডিট A মাইনাস। তাহলে কি কি হচ্ছে? সম্পদ হ্রাস, দায় হ্রাস। এই দেখো না, সম্পদ হ্রাস, L মানে দায়, লাইবিলিটিস, দায় হ্রাস। এটা জাবেদার মাধ্যমে করলে সহজ। মিস্টার জনের দায় ও মূলধন যথাক্রমে 20,000, 30,000। যদি দায় কমে 10,000 এবং সম্পদ বাড়ে 10,000, তাহলে মূলধন কত হবে? তাহলে দেখো A সমান L প্লাস উই। এখানে বলছে দায় 20,000, মূলধন হচ্ছে 30,000। দায় কমে, দায় যদি 10,000 টাকা কমে যায়, দায় কমলে মূলধন বা মালিকানা সত্ত্ব বাড়ে। আর সম্পদ বাড়লে 10,000 টাকা যদি সম্পদ বাড়ে, সম্পদ বাড়লেও মালিকানা সত্ত্ব কি বাড়ে। তাহলে মূলধন কত হবে? মূলধন কত দাঁড়াচ্ছে দেখো, 30, 10, 10, তাহলে 50,000 টাকা। যদি বলে যে দায় কত দাঁড়াবে, তাহলে এখানে 50, হ্যাঁ, দায় হচ্ছে 10,000 টাকা থাকবে, আর এদিকে নিশ্চয়ই 50,000, ঠিক আছে? এখন দেখো এই দুইটা মিলাই না, এটা দায় আর মূলধন মিলাই না সম্পদ, তাইলে এখানে 60,000। তাহলে উভয় পাশ মিলছে কিনা দেখো না, এখানেও 60, এখানে 50,000, 10 যোগ করলে 60। তা আমাকে বলতে পারে সমাপনী সম্পদ কত, সমাপনী দায় কত, সমাপনী মূলধন কত বা মূলধন কত হবে। তাইলে এখানে হচ্ছে আমার কি 50,000 উত্তর। যদি এরকম বলতো মূলধন কত বৃদ্ধি পাবে, বৃদ্ধি, বৃদ্ধি মানে আগে 30, এখন নতুন 20,000 বাড়ছে, তখন উত্তর হয়তো 20,000 এভাবে আসতে পারে পরীক্ষায়। কিন্তু মূলধন বললে টোটাল যোগ করে লিখতে হবে। বাট্টা প্রদত্ত হলো হিসাব সমীকরণের উপর কী প্রভাব পড়বে? বাট্টা প্রদান আমরা কাকে করি? বাট্টা প্রদত্ত, বাট্টা ডেবিট না স্যার? প্রদত্ত বাট্টা ডেবিট না? ব্যয়, ব্যয় ডেবিট, উই কি হবে? উই মাইনাস হবে ব্যয় বাড়লে। আর এটা আমরা দেনাদারকে দিই, দেনাদার বা প্রাপ্য হিসাব কমে যাবে। প্রাপ্য হিসাব বাড়লে ডেবিট, কমলে কি ক্রেডিট, A মাইনাস। তাহলে এখানে কি হবে? সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস পাচ্ছে, আর সত্ত্বাধিকার মানে উই মানে উনার সিকিউরিটি, সত্ত্বাধিকার হ্রাস। তাহলে জাবেদার মাধ্যমে করলে আজীবনে ভুল হবে না। অবচয় ধার্যের ফলে অবচয় ডেবিট, অবচয় ডেবিট, এটা ব্যয় বৃদ্ধি, উই কি হ্রাস পাবে। আর পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় কি ক্রেডিট হবে, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট হবে। পুঞ্জীভূত অবচয় হচ্ছে বিপরীত সম্পত্তি, বিপরীত সম্পত্তি মানে সম্পদের পরিমাণ কমে দেওয়া, তাইলে অ্যাসেট কমে যাবে। তাইলে এখানে ব্যয় বৃদ্ধি পাইছে, ব্যয় বাড়ছে, আর সম্পদ কমে যাচ্ছে। ব্যয় বৃদ্ধি পাচ্ছে, সম্পদ কমে যাচ্ছে, এটাই হচ্ছে উত্তর।
মিস্টার হাসির দায় ছিল 30, মূলধন 40, কত টাকা বৃদ্ধি হয়েছে একটু আগে করাইছিলাম, কত মূলধন কত হবে বলে না, কত টাকা বৃদ্ধি বলছে। তাইলে হাসির দায় 30 সমান এল প্লাস উই, 30 মূলধন 40, এখানে দায় 10,000 টাকা হ্রাস পায়, তাহলে দায় কমলে, দায় কমে গেলে মালিকানা সত্ত্ব বাড়ে। সম্পদ বৃদ্ধি পাইলে, সম্পদ যদি বাড়ে 10,000 টাকা, সম্পদ বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে। আর এখানে 70,000 টাকা এদিকে থাকবে, কারণ এই দুইটা মিলাই হচ্ছে সম্পদ। তাহলে এখানে আসে 60,000, এখানে আসে 20,000, তাহলে 70 আর 10 যোগ করলেও 80,000। তাহলে দেখুন এদিকেও 80, এই দুইটা যোগ করলেও কি 80। তাহলে এখানে আগে মূলধন ছিল 40, নতুন মূলধন হয়েছে 60,000। তাহলে 60 থেকে 40 বাদ দিলে কত বাড়তেছে? 20,000। বৃদ্ধি কত? বৃদ্ধি এটা বলছে, যদি বলছে সমাপনী মূলধন বা মূলধন কত, তখন 60,000 উত্তর হইতে। ধারে পণ্য বিক্রয়ের জন্য হিসাব সমীকরণে ধারে পণ্য বিক্রয় করলে প্রাপ্য হিসাব বেড়ে যাবে না? প্রাপ্য হিসাব ডেবিট এ প্লাস, কারণ দেনাদার এ প্লাস, আর বিক্রয় কি? বিক্রয় ক্রেডিট, বিক্রয় উই প্লাস, উই প্লাস। তাহলে এ ও উই পরিবর্তন হবে। হিসাব সমীকরণে সম্প্রসারিত রূপ কোনটি? সম্পদ দায় মূলধন আয়, এটা সম্পদ দায় মূলধন আয় খরচ মাইনাস উত্তোলন। অগ্রিম বীমার আধুনিক পদ্ধতিতে অগ্রিম বীমা মানে ব্যয়ের টাকা অগ্রিম দেওয়া, ব্যয় অগ্রিম দেওয়া মানে সম্পদ, ব্যয় অগ্রিম দেওয়া মানে কি? সম্পদ। কোন ব্যয়টিকে সম্পদ হিসাবে লেখা হয়? কোন ব্যয়টিকে সম্পদ হিসাবে? সংস্থাপন ব্যয়। সংস্থাপন ব্যয় হচ্ছে স্থায়ী সম্পদ বসানোর জন্য যে খরচটা বা কার্যোপযোগী করার যে খরচটা। ধরো চায়না থেকে একটা মেশিন কিনে আনছো, সেটা কিন্তু অনেক বিশাল মেশিন, তুমি হচ্ছে পার্ট আকারে ভাগ করে করে আনছো, বাংলাদেশে এনে তোমার কারবারে এটা তুমি সেট আপ করছো। এই সেট আপের জন্য কার্যক্রম করার জন্য যে কার্যোপযোগী অর্থাৎ কার্যক্রম বা উৎপাদন শুরু করার জন্য যে ব্যয়টা, সেটা হচ্ছে সংস্থাপন ব্যয়। এটা ওই উক্ত সম্পদের সাথে কি হয়? যুক্ত করতে হবে। ধরো তুমি চায়না থেকে আনছো 50,000 দিয়ে, বাংলাদেশে এনে এটা বসাতে 25,000 খরচ হয়, তাহলে ওই মেশিনটা থেকে উৎপাদন করা যাবে, না হলে ওই 50,000 মেশিনের কোনো ভ্যালু নেই। এই জন্য টোটাল মেশিনের দাম ধরতে হবে 75,000। তাহলে এই ক্লাসটা এতটুকুই। দ্বিতীয় অধ্যায়ে আমরা খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবা। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং ক্লাসগুলো যদি ভালো লাগে, একটু সময় সাপেক্ষ হলেও হুবহু এমসিকিউ তো কমন আসে না, টাইপ এখান থেকে এই যে টাইপগুলো পড়াচ্ছে ওইখান থেকে কমন আসবে। যদি ক্লাসটা ভালো লাগে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। ধন্যবাদ।